নমস্কার, শিক্ষা কুটিরের টেট স্পেশাল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। তোমরা দেখছো বাংলার ক্লাস। তো বাংলা আজকে বাক্য এবং অর্থ নিয়ে আলোচনা করব। বাক্যের অর্থ, বৈশিষ্ট্য এবং শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। তো বাক্যের পূর্ণাঙ্গ ক্লাসটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে বাক্য কাকে বলে সেটা দিয়ে আমরা প্রথম শুরু করব। তো আমরা গতদিনকে পড়েছি শব্দ সম্পর্কে পড়েছি। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে বাক্য। তো বাক্য নিয়ে আমরা পড়ব। বাক্য নিয়ে পড়ার আগে আমাদের যে বিষয়টা শব্দ সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি। তো আজকের আমাদের যে এই ক্লাসের আলোচনার বিষয় সেটা কিন্তু তোমার শব্দ নয়, বাক্য। বাক্য কাকে বলে সেটা আমরা আলোচনা করব। তারপরে আমরা এক এক করে পূর্ণাঙ্গ বিষয়ের দিকে যাব। তো যাই হোক, আমাদের আজকে বাক্যের অর্থ এবং শ্রেণী বিভাজন নিয়ে আলোচনা করব। আগেই বলেছি। তো বাক্য কাকে বলে? যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনের ভাব প্রকাশিত হয়, সম্পূর্ণরূপে প্রকাশিত হয়, তাকেই বলে কিন্তু বাক্য। যে সুবিন্যস্ত পদ সমষ্টির দ্বারা কোনো বিষয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণভাবে বা পরিপূর্ণভাবে প্রকাশিত হয়, তখন সেটাকে বলে কিন্তু বাক্য। যদি মনের ভাব প্রকাশিত না হয় তাহলে কিন্তু আমরা কখনোই বাক্য সেটাকে বলবো না। আমরা কিন্তু সেটাকে কখনোই বাক্য বলবো না। এবং তার পাশাপাশি যে ভাষাবিজ্ঞানী, বিখ্যাত ভাষাবিজ্ঞানী ডক্টর সুনীতি কুমার মুখোপাধ্যায় বলেছেন যে পরস্পর অর্থ সম্বন্ধ বিশিষ্ট যে পদগুলি দ্বারা একটি সম্পূর্ণ ধারণা বা বক্তব্য বা ভাব প্রকাশ পাই, সেই পদগুলির সমষ্টিকেই কিন্তু বাক্য বলে। বাক্যের ভাষার মৌলিক বাক্যকে ভাষার মৌলিক একক বলা হয়। বাক্যকে ভাষার মৌলিক একক বলা হয় এবং বাক্যের মাধ্যমেই কিন্তু আমরা একজনের সঙ্গে আরেকজনের মধ্যে কমিউনিকেশন গড়ে তুলি। এবং বাক্য গঠনের শব্দের সমন্বয় প্রয়োজন হয়, কারণ শব্দগুলি যদি আমরা সঠিকভাবে না সাজাতে পারি তাহলে পরে কিন্তু আমরা কখনোই সেটাকে বাক্য বলতে পারি না। এবং শব্দগুলোর সঠিক সমন্বয়, অর্থাৎ বাক্যের একটা গঠন রয়েছে, তো সেই গঠনের সাপেক্ষে কিন্তু বাক্য গঠিত হতে পারে। শব্দের মধ্যে যে অর্থগত সম্পর্ক স্থাপনের মাধ্যমে বাক্য গঠিত হয়। যে শব্দের মধ্যে কি অর্থগত সম্পর্ক স্থাপনের মাধ্যমে কি হয় না, অর্থগত সম্পর্ক স্থাপনের মাধ্যমে কিন্তু বাক্য গঠিত হয়। এবং এক্ষেত্রে কি বলা যায়, এক্ষেত্রে বাক্য হচ্ছে এক বা একাধিক শব্দের সমষ্টি যা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। যে আমরা ব্যাকরণের দিক থেকে শব্দ বলো, ধ্বনি বলো বা বাক্যই বলো, প্রত্যেকটাতেই কিন্তু যদি অর্থ না থাকে তাহলে পরে কিন্তু আমরা কখনোই সেটাকে বাক্য বলতে পারবো না। বা ধ্বনির ক্ষেত্রে ধ্বনি বলতে পারবো না, অর্থাৎ ধ্বনিও কিন্তু যে কোনো আওয়াজকেই আমরা ধ্বনি বলতে পারি না। যে ধ্বনিটাকেও কিন্তু অবশ্যই অর্থযুক্ত হতে হয়। শব্দটাকেও ঠিক একই রকমভাবে কিন্তু অর্থযুক্ত হতে হয়। ঠিক বাক্যটাকেও তাই, যে এক বা একাধিক শব্দের সমষ্টি যা একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, তখন সেটাকে বাক্য বলা হচ্ছে। যেমন আমরা এখানে উদাহরণ দিয়েছি, দেখতে পারো যে সে স্কুলে যায়, সে স্কুলে যায়, এই একটা উদাহরণ রয়েছে। এবং তারপরে দেখো রাম ক্রিকেট খেলছে, রাম বা রহিম ক্রিকেট খেলছে, এটা হতে পারে। ঠিক আছে, এটা একটা বাক্য। এবং তারপরে আমি বই পড়ছি, আমি বই পড়ছি। তো এক্ষেত্রে এগুলি সবই কিন্তু বাক্যের উদাহরণ, এগুলি সবই কিন্তু বাক্যের উদাহরণ। এবার আমরা যে বাক্যের শ্রেণী বিভাজন নিয়ে আলোচনা করব। যে বাক্যের একটা ডায়াগ্রাম এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে। যে বাক্য দেখো কি, প্রথমে আমরা যদি দেখি যে বাক্যের অংশ কটি, বাক্যের অংশ কিন্তু দুটি। যে বাক্যের কয়টি অংশ রয়েছে? বাক্যের দুটি অংশ রয়েছে। গঠন যদি আমরা দেখি যে বাক্যের গঠন কেমন হতে পারে, গঠন অনুসারে শ্রেণীবিভাগ কেমন হতে পারে। বাক্যের গঠন অনুসারে শ্রেণীবিভাজন হতে পারে সরল বা জটিল বা যৌগিক। যে জটিলের ক্ষেত্রে কিন্তু এখানে একটা মিশ্র বাক্য আধুনিক বাংলায় চলে আসছে। এবং যে অর্থগত দিক থেকে আমরা সাধারণত 5 প্রকার, যদিও বর্তমানে 7 প্রকার শ্রেণী বিভাজনের কথা বলা হচ্ছে। যেমন নির্দেশক বাক্য, প্রশ্নবোধক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, বিস্ময়সূচক বাক্য এবং সেই সঙ্গে প্রার্থনাসূচক বাক্য। ঠিক আছে, প্রার্থনাসূচক বাক্য। এবং তারপরে যদি দেখা যায় যে গুণের দিক থেকে, যে গুণ বা শর্ত, ঠিক আছে, কন্ডিশন, যে একটা বাক্য গঠনের কন্ডিশন বা গুণের দিক থেকে যদি আমরা দেখি, সেক্ষেত্রে দেখব আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, এই 3টে ভাগে কিন্তু আমরা গুণগত দিক থেকে, ঠিক আছে, গুণগত দিক থেকে বা শর্তগত দিক থেকে কিন্তু বাক্যের শ্রেণীবিভাজন আমরা করতে পারি। প্রথম যেটা আমরা আলোচনা করব যে উদ্দেশ্য কাকে বলে। যে বাক্যের দুটো অংশ আমরা বললাম। উদ্দেশ্য কি? একটি বাক্যে, ভালো করে শুনবে, একটি বাক্যে, এগুলো যদিও সোজা, একদমই সোজা, আমরা এগুলো সম্পর্কে একবার পড়লেই পেরে যাব। তো একটি বাক্যে যার সম্বন্ধে বলা হয় তাকে উদ্দেশ্য বলে। একটি বাক্যে যার সম্বন্ধে বলা যায়
বলা হয় তাকেই বলা হয় উদ্দেশ্য। যেমন আমরা আগের যে উদাহরণগুলো পড়লাম, সে স্কুলে যায়, এখানে কার সম্পর্কে বলা হচ্ছে, এখানে সে হচ্ছে উদ্দেশ্য। তারপরে রাম ক্রিকেট খেলে, এখানে কার সম্পর্কে বলা হচ্ছে, রামের সম্পর্কে বলা হচ্ছে, তাহলে রাম এখানে উদ্দেশ্য। আমি বই পড়ছি, এখানে আমি হলো হচ্ছে উদ্দেশ্য। ওপরের উদাহরণে সে, রাম, আমি হলো উদ্দেশ্য, কারণ এগুলি সম্পর্কেই কিন্তু বলা হচ্ছে, এগুলি সম্পর্কেই বলা হচ্ছে। তাহলে উদ্দেশ্য আমরা জানলাম। এবার আমরা জানবো যেটা, সেটা হচ্ছে বিদেহ। তো বিদেহ সম্পর্কে আমরা জানবো যে বিদেহ কাকে বলে, যে বিদেহ কাকে বলে সেটা একবার দেখে নিই আমরা। যে বিদেহ, বাক্য উদ্দেশ্য সম্পর্কে কিছু বলা হলে তাকে, মানে বাক্যে উদ্দেশ্য সম্পর্কে কিছু বলা হলে তাকে বলা হয় কিন্তু বিদেহ। বাক্যে উদ্দেশ্যের সম্পর্কে, মানে বাক্যে উদ্দেশ্যের সম্পর্কে কিছু বলা হলে তাকে বলে বিদেহ। বিদেহ সাধারণত মানে ক্রিয়াপদ দ্বারা গঠিত হয়। বিদেহ সাধারণত ক্রিয়াপদ দ্বারা গঠিত হয়। যেমন সে স্কুলে যায়, এখানে স্কুলে যায় হচ্ছে বিদেহ, সে স্কুলে যায়। এখানে কে, এখানে সে হচ্ছে উদ্দেশ্য এবং স্কুলে যায় হচ্ছে বিদেহ। রাম ক্রিকেট খেলছে, তো এখানে ক্রিকেট খেলছে হচ্ছে বিদেহ, আর রাম হচ্ছে উদ্দেশ্য। আমি বই পড়ছি, বই পড়ছি হলো কিন্তু এখানে বিদেহ। তো তাহলে আমরা উদ্দেশ্য এবং বিদেহ সম্পর্কে প্রাথমিক জ্ঞান কিন্তু পেলাম। এবার আমরা যেটা আলোচনা করব যে বাক্যের গঠন অনুসারে যে বাক্যকে কিন্তু তিন ভাগে ভাগ করা যায়, সরল বাক্য, জটিল বাক্য বা মিশ্র বাক্য বলা হচ্ছে, এবং যৌগিক বাক্য। সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। তো প্রথমে আমরা সরল বাক্য সম্পর্কে জানবো। যে বাক্যে একটি উদ্দেশ্য থাকবে, যে বাক্যে একটি উদ্দেশ্য থাকবে এবং একটি সমাপিকা ক্রিয়া থাকবে তাকে বলা হবে সরল বাক্য। সরল বাক্য কাকে বলবে? একটি উদ্দেশ্য থাকবে এবং একটি সমাপিকা ক্রিয়া থাকবে। যে বাক্যে একটি মাত্র প্রধান বাক্যাংশ থাকে তাকে বলা হয় কিন্তু সরল বাক্য। যেমন আমরা এখানে উদাহরণ দিতে পারি যে রাম ক্রিকেট খেলছে বা রহিম ক্রিকেট খেলছে। রাম বা রহিম আমরা যেটাই বলি না কেন, তো সেক্ষেত্রে কিন্তু ক্রিকেট খেলছে। যদি এটা হয় তাহলে পরে কি হবে, যে রাম যদি ক্রিকেট খেলে তাহলে পরে কি হবে, যে রাম ক্রিকেট খেললে পরে এখানে রাম হলো উদ্দেশ্য আর ক্রিকেট খেলছে এটা একটা সমাপিকা ক্রিয়া। ঠিক আছে, ক্রিকেট খেলছে এটা একটা সমাপিকা ক্রিয়া। ঠিক আছে, ক্রিকেট খেলছে এটা হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া। তাই এবার তারপরে যদি আমরা দেখি যে আমি বই পড়ছি, এটা তো আমরা দেখেছি যে আমি বই পড়ছি, এখানে আমি হচ্ছে উদ্দেশ্য আর বই পড়ছি হচ্ছে সমাপিকা ক্রিয়া। তাহলে পরে কি সরল বাক্য কি না, একটি উদ্দেশ্য থাকবে এবং সেই সঙ্গে সঙ্গে একটি সমাপিকা ক্রিয়াও থাকবে। ঠিক আছে, সমাপিকা ক্রিয়া থাকবে। তো তার মাধ্যমে কিন্তু আমরা বলতে পারবো যে সেই বাক্যটি হচ্ছে তোমার সরল বাক্য। এবার জটিল বাক্য বা মিশ্র বাক্য কাকে বলে? যে বাক্যে একটি সরল বাক্য এবং এক বা একাধিক খণ্ড বাক্য থাকে তাকে জটিল বাক্য বা মিশ্র বাক্য বলে। তাহলে জটিল বাক্য কাকে বলে? যে বাক্যে একটি সরল বাক্য এবং এক বা একাধিক খণ্ড বাক্য থাকে তখন সেটাকে বলা হচ্ছে তোমার মিশ্র বাক্য বা জটিল বাক্য। এবং এক্ষেত্রে যদি দেখি জটিল বাক্যে কিন্তু দুই বা ততোধিক উদ্দেশ্য থাকতে পারে। অর্থাৎ সরল বাক্যে যেমন একটি মাত্র উদ্দেশ্য থাকবে, কিন্তু এক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এক্ষেত্রে কিন্তু মানে কি বলবো, এক্ষেত্রে কিন্তু তোমার উদ্দেশ্যের সংখ্যাটা অনেক বেশি হবে। ঠিক আছে, উদ্দেশ্যের সংখ্যাটা বেশি হতে পারে। ঠিক আছে, দুই বা ততোধিক হতে পারে। এবার জটিল খণ্ড বাক্যে যে, সে, যিনি, তিনি, তথাপি, যদিও, তবে, যখন, তখন ইত্যাদি কিন্তু থাকতে পারে। তাহলে জটিল বাক্যে যে খণ্ড বাক্য থাকবে সেখানে কি থাকবে? যে, সে, যিনি, তিনি, তথাপি, যদি, তবে, তখন, এই সমস্ত শব্দগুলো কিন্তু থাকতে পারে। এবার আমরা একটু উদাহরণ দিয়ে আমরা বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব যে কিভাবে হচ্ছে। যেমন যে রাধে সে চুলও বাঁধে, যে রাধে সে চুলও বাঁধে, এখানে সে চুল ও বাঁধে একটি সরল বাক্য, সে চুল ও বাঁধে একটি সরল বাক্য, এবং যে রাধে এটা হচ্ছে খণ্ড বাক্য। তাহলে পরে আমরা আগেই বলেছি যে খণ্ড বাক্য আর তোমার যে একটি সরল বাক্য থাকবে এবং সেই সঙ্গে কিন্তু খণ্ড বাক্য থাকবে। যেমন যে রাধে সে চুলও বাঁধে, এখানে সে চুল বাঁধে হচ্ছে একটি সরল বাক্য আর যে রাধে সেটা একটা খণ্ড বাক্য। যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল, এখানে যেমন কর্ম একটি সরল বাক্য আর তেমন ফল একটি খণ্ড বাক্য। আমরা জানি যে তুমি মিথ্যেবাদী নও, এখানে আমি জানি একটি সরল বাক্য আর যে তুমি মিথ্যেবাদী নও হচ্ছে খণ্ড বাক্য। অর্থাৎ আমরা মিশ্র বাক্য বা জটিল বাক্য তখনই বলবো যখন একটি সরল বাক্য থাকবে এবং
খণ্ডবাক্য থাকবে। এবং এক্ষেত্রে কিন্তু আমরা যদি দেখি যে উদ্দেশ্যের সংখ্যা কিন্তু একের অধিক থাকবে, একের অধিক থাকবে, দুই বা ততোধিক থাকতে পারে। নেক্সট হচ্ছে যৌগিক বাক্য নিয়ে আমরা পড়বো। যৌগিক বাক্য কাকে বলে সেটা পড়বো, যে যখন পরস্পর নিরপেক্ষ, পরস্পর নিরপেক্ষ, ভালো করে শুনবে, পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল ও জটিল বাক্য মিলে, ঠিক আছে, মিলিত হয়, একটি সম্পূর্ণ বাক্য গঠন করে, তখন সেটাকে বলা হচ্ছে যৌগিক বাক্য। যে অর্থাৎ দুটো বাক্য যখন মিলিত হবে তখন সেটাকে বলা হচ্ছে যৌগিক বাক্য। যৌগিক বাক্যে অথচ, কিন্তু, বরং, ও, আর এই ধরনের অব্যয়ের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ বাক্য গঠন করে। যে অথচ, কিন্তু, বরং, ও, আর এই সমস্ত, ঠিক আছে, এবং এই সমস্ত কিন্তু অব্যয় দিয়ে জয়েন্ট লাগানো হয় দুটো বাক্যের। যেমন এখানে দেখো, তার টাকা আছে কিন্তু দান করেন না, তার টাকা আছে কিন্তু দান করেন না, এটা অনেকেই হয়। বিপদ এবং দুঃখ একই সাথে আসে, বিপদ এবং দুঃখ একই সাথে আসে। লোকটি গরিব কিন্তু সৎ, লোকটি গরিব কিন্তু সৎ, এগুলো সবই কিন্তু যৌগিক বাক্যের উদাহরণ। এবার আমরা যেটা দেখব যে গঠন অনুসারে, যে এবার যেটা পড়বো সেটা হচ্ছে অর্থ অনুসারে কিন্তু বাক্যের শ্রেণীবিভাজন। অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাজন যদি আমরা দেখি তাহলে পরে দেখব যে অর্থ অনুসারে কিন্তু বাক্যকে কত ভাগে ভাগ করা যাচ্ছে, 5 ভাগে ভাগ করা যাচ্ছে অর্থ অনুসারে। তো সেটা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব যে অর্থ অনুসারে বাক্যকে কত ভাগে ভাগ করা যাচ্ছে। যে প্রথমে আমরা বললাম নির্দেশক বাক্য, প্রথমে আমরা বললাম নির্দেশক বাক্য, নির্দেশক বাক্য, নির্দেশক বাক্য কাকে বলা হচ্ছে, যে প্রথমত আমরা আগেই বলেছি যে এখানে একটা বিষয় রয়েছে যে আমরা যদিও 5 ভাগে এখানে আলোচনা করছি ঠিকই, কিন্তু বর্তমানে কিন্তু 7টি ভাগ রয়েছে, ঠিক আছে, 7টি ভাগ রয়েছে। কি কি সেটা আমরা একবার বলে দিই। যে নির্দেশক বাক্য, প্রশ্নবোধক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, বিস্ময়সূচক বাক্য, প্রার্থনাসূচক বাক্য, এবং তার পাশাপাশি আবেগসূচক বাক্য, যে আবেগসূচক বাক্য রয়েছে, এবং শর্ত সাপেক্ষ বাক্য রয়েছে। তো এই ধরনের বাক্যের বেশ কিছু ভাগ লক্ষ্য করা যায় ঠিকই। তো সেক্ষেত্রে আমরা আমাদের মূল যে ভাগগুলো রয়েছে, নির্দেশক বাক্য কাকে বলে, তারপরে হচ্ছে প্রশ্নবোধক কাকে বলে, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। যে ঘটনা, কোনো ঘটনা বা ভাব বক্তব্যের তথ্য, মানে কোনো ঘটনা বা ভাব বা বক্তব্যের তথ্য যে বাক্য দ্বারা প্রকাশ পায় তাকে বলে নির্দেশক বাক্য। নির্দেশক বাক্য কাকে বলে, যখন বক্তার মনের ভাব বা ঘটনা বাক্য দ্বারা প্রকাশিত হবে তখন সেটাকে বলা হচ্ছে নির্দেশক বাক্য। যেমন দিয়া একটি কবিতা পড়ছে, ঠিক আছে, দিয়া একটি কবিতা পড়ছে, তোমরা নিজেদের মতন করে উদাহরণ করে পড়বে, যে সব সময় তোমরা নিজেদের মতন করে কিন্তু উদাহরণ দিয়ে পড়বে, তাহলে পরে তোমাদের পড়াটা ভালো হবে। যেমন রহিম পড়ার সময় আর খেলার সময় খেলে, যে রহিম পড়ার সময় পড়ে আর খেলার সময় খেলে, এখানে কি হচ্ছে, বক্তার ভাব বোঝানো হচ্ছে। নির্দেশক বাক্য দুরকম হতে পারে, একটা হ্যাঁ বোধক, একটা না বোধক। নির্দেশক বাক্য কিন্তু দুরকম হতে পারে, যে একটা হ্যাঁ বোধক আর একটা কিন্তু না বোধক। এরপরে আমরা যেটা বললাম যে প্রশ্নবোধক বাক্য, যে বাক্যে কোনো ঘটনা বা ভাব বক্তব্য সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তখন সেটাকে বলে প্রশ্নবোধক বাক্য। যেমন ইমন খেয়েছো, হাসি কোথায় যাচ্ছ, তুমি কি খেলছো। তো এই ধরনের যখন প্রশ্ন আসবে বক্তার মানে কোনো ঘটনা সম্পর্কে, তখন সেটাকে বলা হচ্ছে কিন্তু প্রশ্নবোধক বাক্য। এবার অনুজ্ঞাসূচক বাক্য যদি আমরা দেখি, যে অনুজ্ঞাসূচক বাক্য কাকে বলে, দেখো, যে বাক্য দ্বারা আজ্ঞা, আদেশ, উপদেশ, অনুরোধ, অনুমতি, আমন্ত্রণ, নিষেধ ইত্যাদিকে বোঝায় তাকে বলে অনুজ্ঞাসূচক বাক্য। অর্থাৎ আজ্ঞা, আদেশ, উপদেশ, অনুরোধ, অনুমতি, আমন্ত্রণকে বোঝানো হয় তখন সেটাকে বলা হচ্ছে কিন্তু তোমার অনুজ্ঞাসূচক বাক্য। তারপর হচ্ছে যেমন কি, যেমন উদাহরণ দেওয়া রয়েছে, অসৎ সঙ্গ ত্যাগ করো, অসৎ সঙ্গ ত্যাগ করো, তুমি এখন যেতে পারো, 2 দিনের মধ্যে কাজটি সম্পূর্ণ করবে, 2 দিনের মধ্যে কাজটি সম্পন্ন করবে। তো এগুলো সবই কিন্তু অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ। এরপরে আমরা যেটা পড়বো যে বিস্ময়সূচক বাক্য কাকে বলে সেটা একবার দেখে নাও। যে বিস্ময়, দুঃখ, শোক, ঠিক আছে, কাতরতা, করুণা, প্রশংসা ইত্যাদি মনোভাব, আবেগ, উচ্ছ্বাসের আকস্মিকতা যে বাক্যে প্রকাশিত হয় তখন তাকে বলে কিন্তু বিস্ময়সূচক বাক্য। এবং বিস্ময়সূচক বাক্যে কিন্তু একটি বিস্ময়সূচক চিহ্নও দিতে হয়। যেমন প্রচন্ড শীত, আমরা উদাহরণ দিয়েছি, দেখো, প্রচন্ড শীত। তারপরে ছি ছি
এ কাজ মানুষ করে, ছি ছি এ কাজ মানুষ করে। এরপরে আমরা যেটা দেখবো যে প্রার্থনা সূচক বাক্য। প্রার্থনা সূচক বাক্য কাকে বলে? যে বক্তার মানসিক ইচ্ছা বা প্রার্থনা যে বাক্যে প্রকাশ পায় তাকে বলে প্রার্থনা সূচক বাক্য। যেমন তুমি যেন সফল হতে পারো, হে প্রভু মুক্তি দাও, হে প্রভু মুক্তি দাও, এগুলো কিন্তু প্রার্থনা সূচক বাক্য। এরপরে আমরা বাক্যের শর্ত বা গুণের কথা বলবো, যে গুণ বলতে পারো, এটা বৈশিষ্ট্য বলতে পারো। তো এই দিক থেকে কিন্তু আমরা তিনটে গুণের কথা বলতে পারি, ঠিক আছে, তিনটে শর্তের কথা বলতে পারি। একটা হচ্ছে আকাঙ্ক্ষা, একটা আসক্তি, আর একটা হচ্ছে যোগ্যতা। একটা আকাঙ্ক্ষা, একটা আসক্তি, আর একটা হচ্ছে যোগ্যতা। এই তিনটে গুণের কথা কিন্তু আমরা বলতে পারি। এবার প্রথম যেটা আমরা দেখবো যে সেটা হচ্ছে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষাটা কি? যে অর্থ সঙ্গতি রক্ষা করার জন্য, অর্থ সঙ্গতি রক্ষা করার জন্য একটি পদ শোনার পর অন্য পদ শোনার যে ইচ্ছে থাকে তাকে বলে আকাঙ্ক্ষা। যে অর্থ সঙ্গতি রক্ষা করার জন্য একটি পদ শোনার পর আরেকটি পদ শোনার যদি ইচ্ছে থাকে তখন সেটাকে বলা হচ্ছে আকাঙ্ক্ষা। যেমন রিমি স্কুলে, ঠিক আছে, রিমি স্কুলে, এখানে যদি আমরা দেখি যে এই ছোট্ট একটা উদাহরণ দেখো, যে রিমি স্কুলে, এটা যদি আমরা বলি যে তাহলে দেখব যে এখানে বাক্যে বক্তার মনের ভাব পূর্ণরূপে প্রকাশ পায় না, আরও কিছু শোনার ইচ্ছে থাকে, আরও কিছু শোনার ইচ্ছে থাকে। কিন্তু যদি বলা যায় রিমি প্রতিদিন স্কুলে যায়, এখানে বাক্যে বক্তার সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পায়, তাই এটাকেই বলা হচ্ছে আকাঙ্ক্ষা। অর্থাৎ অর্থ সঙ্গতি, অর্থাৎ অর্থের মিল যদি না হয়, অর্থপূর্ণ যদি না হয়, তাই অর্থ সঙ্গতি রক্ষা করার জন্য পদ শোনার পর আবার যদি আমাদের পদ শোনার ইচ্ছে হয় তখন সেটাকে বলা হচ্ছে আকাঙ্ক্ষা। যেমন আমরা উদাহরণ দিলাম যে রিমি স্কুলে, রাম স্কুলে, শ্যাম স্কুলে যদি হয় তাহলে পরে কি আমাদের আরও শোনার ইচ্ছা রয়েছে এবং অর্থটা পরিপূর্ণতা পাচ্ছে না, সেই কারণে এটাকে বলা হচ্ছে, মানে আমরা যদি বলি যে রিমি বা রাম শ্যাম প্রতিদিন স্কুলে যায় তাহলে পরে কিন্তু পরিপূর্ণতা পাচ্ছে, তখন এটাকে বলা হচ্ছে আকাঙ্ক্ষা। ঠিক আছে, আকাঙ্ক্ষা বলা হচ্ছে কি, তারপরে তোমরা তো বুঝতেই পারলে, তারপরে আমরা যেটা জানবো যে আকাঙ্ক্ষার পরেই আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আসক্তি। যে বাক্যের অন্তর্গত পদগুলির বাক্যের অন্তর্গত পদগুলির সুশৃঙ্খল পদবিন্যাসকে আসক্তি বলে। যে সুশৃঙ্খল পদবিন্যাসকে আসক্তি বলে। যেমন আমি করি চেষ্টা পড়ার ঘন্টা 5 বই। যেমন একটা উদাহরণ দিয়েছি, আমি করি চেষ্টা পড়ার ঘন্টা 5 বই। এখানে বক্তা যা বলতে চেয়েছেন সব উপকরণ আছে, কিন্তু পদগুলো, এখানে পদ হবে, পদগুলো সুশৃঙ্খলভাবে সাজানো হয়নি, ঠিক আছে, সাজানো হয়নি। মানে যদি আমরা সাজানো সঠিকভাবে সাজাতাম তাহলে পরে কিন্তু যে ফলে বক্তার মনের ভাব প্রকাশিত হয়নি। যদি আমি বলতাম যে আমি 5 ঘন্টা বই পড়ার চেষ্টা করি তাহলে কিন্তু বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয়েছে। তো এটাকেই আসক্তি বলছে, যে বাক্যের অন্তর্গত পদগুলো সুশৃঙ্খল পদবিন্যাসকেই বলা হয় আসক্তি। ঠিক আছে, আসক্তি, পদবিন্যাসকেই বলা হয় আসক্তি, অর্থাৎ সঠিকভাবে সাজানোটাকেই বলা হচ্ছে আসক্তি। এবার হচ্ছে যোগ্যতা। যে বাক্যের অন্তর্গত ও ভাবগত মেলবন্ধনের নাম হচ্ছে যোগ্যতা। অন্তর্গত ও ভাববন্ধনের যে মেলবন্ধন তাকে বলা হচ্ছে তোমার যোগ্যতা। যে বর্ষার রৌদ্রপ্লাবন সৃষ্টি করে, বর্ষা রৌদ্রপ্লাবন সৃষ্টি করে, এই বাক্যটি ভাব প্রকাশের যোগ্যতা হারিয়েছে, কারণ রৌদ্রপ্লাবন হয় না, প্লাবন হয় বৃষ্টিতে। ঠিক আছে, প্লাবন হয় মানে, অর্থাৎ প্লাবন মানে কি, প্লাবন মানে হচ্ছে তোমার বন্যা। তো সেক্ষেত্রে বন্যা তো আর রোদের মধ্যে হয় না, ওটা বৃষ্টিতে হয়। তো যদি বলা হয় বর্ষার বৃষ্টিতে প্লাবন সৃষ্টি করে, বর্ষার বৃষ্টিতে প্লাবন সৃষ্টি করে, তাহলে স্বাভাবিক ব্যাপার, বর্ষার বৃষ্টিতে যদি প্লাবন সৃষ্টি করে এই কথাটা আমরা ব্যবহার করি তাহলে কিন্তু এই যোগ্যতাটা সম্পন্ন করছে বাক্যটা। ঠিক আছে, কারণ পদে অর্থগত ও ভাবগত মিল রয়েছে। তো আজকে মোটামুটি তোমাদের যে বাক্যের ক্লাসটা এ পর্যন্তই রাখছি। তো বাক্য ক্লাসটা কেমন লাগলো সেটা জানাবে। পরবর্তীতে আমরা পদ নিয়েও আলোচনা করব, একদম পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব সমস্ত বিষয়, যে শুধুমাত্র টেট নয় কিন্তু পঞ্চায়েত সহ যে সমস্ত WBCS বলো, তো প্রত্যেকটি পরীক্ষায় কিন্তু এই ধরনের ছোট ছোট প্রশ্ন আসতে পারে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই এটাকে মাথায় রেখে পড়াশোনা করতে পারো। তো দেখতে থাকো শিক্ষা কুটির, ভালো থেকো, ধন্যবাদ।